মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা। ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপের প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। এবার হরমুজ পাড়ি দিল জাপান, ইতালি ও ওমানে তেলবাহী জাহাজ। নয়াদিল্লিতে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠক বাংলাদেশি রাষ্ট্রদূতের। রাষ্ট্রীয় ৩ কোম্পানির অনিয়ম, রেশনিং এর আগেই ৭ দিনে ২.৫ লাখ টন তেল ডিলারদের হাতে। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ২ ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ ২ সদস্যকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে, তখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ জীবিত মার্কিন পাইলটকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন, তবে তাকে পুরস্কৃত করা হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এর এক উপস্থাপক দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, শত্রুপক্ষের কোনো পাইলটকে জীবিত আটক করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিলে মূল্যবান পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে দেশটির সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কোহগিলুয়ে ও বয়ার আহমদ প্রদেশের গভর্নর ঘোষণা দিয়েছেন, অপরাধী মার্কিন পাইলটকে হস্তান্তর করলে ১০ বিলিয়ন তুমান পুরস্কার দেওয়া হবে। এদিকে মার্কিন সামরিক বাহিনীও ইতোমধ্যে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২ ক্রুর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনি মার্কিন হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। তবে দ্বিতীয় সদস্যের অবস্থান এখনো স্পষ্ট নয়। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সিএনএন জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটি ছিল F-15। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলভাগে হামলা চালাতে সক্ষম। এই ধরনের বিমানে সাধারণত একজন পাইলট এবং একজন অস্ত্র পরিচালনাকারী কর্মকর্তা থাকেন। সংলাপ ও কূটনীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির যে উদ্যোগ পাকিস্তান নিয়েছে, তা আপাতভাবে ব্যর্থ হতে চলেছে। কারণ তেহরান জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপের জন্য নিজেদের প্রতিনিধি পাঠাতে আগ্রহী নয় ইরানের সরকার। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার কিছুদিন পর মার্চের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে মধ্যস্থতায় নামে পাকিস্তান। মিশর এবং তুরস্ক এতে যোগ দিলেও মধ্যস্থতাকারী হিসেবে মুখ্য ভূমিকায় পাকিস্তানই ছিল। মার্কিন কর্মকর্তাদের আহ্বানে এই ভূমিকায় এসেছিল পাকিস্তান। মার্চের প্রথম থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে একাধিক গোপন চ্যানেলে যোগাযোগ রাখছিলেন পাকিস্তানি কর্মকর্তারা। তারপর মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে তেহরানকে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি প্রস্তাব পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবের ওপর ভিত্তি করে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সরাসরি সংলাপের আয়োজন করেছিল পাকিস্তান। এপ্রিলের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে ইসলামাবাদে সেই সংলাপ শুরু হওয়ার কথা ছিল। তবে শুক্রবার ইরানের কর্মকর্তারা পাকিস্তানি কর্মকর্তাদের জানিয়েছেন, তারা ইসলামাবাদের বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছেন না। তারা আরো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তি প্রস্তাবে ইরানের কাছে যেসব দাবি দেওয়া তুলেছেন, সেসবের অধিকাংশই তেহরানের কাছে অগ্রহণযোগ্য। অপর ২ মধ্যস্থতাকারী দেশ মিশর ও তুরস্কের কর্মকর্তাদের বরাতে জানা গেছে এ তথ্য। প্রতিনিধি পাঠাতে ইরানের অনীহার কারণে ইসলামাবাদে মার্কিনী ও ইরানি প্রতিনিধিদের মধ্যে প্রত্যাশিত শান্তি সংলাপ এবং বৈঠক কার্যত ভেস্তে গেল। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালী পাড়ি দিল ফ্রান্স, জাপান এবং ওমানের ৩টি ট্যাঙ্কার জাহাজ। শুক্রবার জাহাজগুলো হরমুজ পেরিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। হরমুজ পাড়ি দেওয়া ফরাসি ট্যাঙ্কার জাহাজটির নাম CMA ক্রিবি এবং জাপানের জাহাজটির নাম মিৎসুই ওসকে লাইন্স। ওমানের জাহাজটির নাম জানা যায়নি। প্রতিরক্ষা খাতে সহযোগিতামূলক সম্পর্ককে আরো এগিয়ে নিতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন রিয়াজ। এক্স পোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্ট। প্রতিরক্ষা সহযোগিতা সহ বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। বিভিন্ন কারণে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভারতীয় সেনাপ্রধানের এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম এমন বৈঠক হলো দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ২ দেশের মধ্যে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার প্রভাবে সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার বাধ্য হয়ে তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করেছে এবং অফিস দোকান খোলা রাখার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। পাশাপাশি সারা দেশে তেলের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ অবৈধ মজুদ ধরা পড়ছে। প্রশাসন তা জব্দ করছে এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। দেশ জুড়ে জ্বালানির এই হাহাকারের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, অবৈধভাবে মজুত করা এই বিপুল পরিমাণ তেল এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তেল বিপণনে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত 3 প্রতিষ্ঠানের ভয়াবহ অনিয়মের তথ্য বেরিয়ে এসেছে। পরিসংখ্যান বলছে, আনুষ্ঠানিকভাবে রেশনিং শুরুর ঠিক আগেই গত 28 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত মাত্র 7 দিনে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি থেকে ডিলারদের কাছে সরবরাহ করা হয়েছে 1,75,000 টন জ্বালানি তেল। অর্থাৎ এই 7 দিনে প্রতিদিন গড়ে প্রায় 25,000 টন করে তেল ডিলারদের হাতে তুলে দেওয়া হয়েছে। অথচ স্বাভাবিক সময়ে এই 3 কোম্পানি মিলে প্রতিদিন গড়ে তেল সরবরাহ করে মাত্র 11 থেকে 12,000 টন। সেই হিসাবে রেশনিং চালুর ঠিক আগ মুহূর্তের ওই বিশেষ সময় প্রতিদিন অতিরিক্ত 13 থেকে 14,000 টন তেল বাজারে ছাড়া হয়েছে, যা সংশ্লিষ্টরা অত্যন্ত অস্বাভাবিক এবং নিয়ম বহির্ভূত বলে মনে করছেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতিটি কোম্পানি দিনে গড়ে 3,665 টন থেকে 4,000 টন পর্যন্ত তেল বিক্রি করে। কিন্তু আলোচিত ওই 7 দিনে 3 কোম্পানি মিলিয়ে প্রতিদিন বিক্রি হয়েছে প্রায় 25,000 টন। এই হিসাবে প্রতিটি কোম্পানির মাধ্যমে ডিলারদের হাতে গেছে দৈনিক প্রায় 8,333 টন তেল, যা স্বাভাবিক সরবরাহের দ্বিগুণেরও বেশি। কোম্পানি ভিত্তিক হিসাব অনুযায়ী মেঘনা অয়েল কোম্পানি 1 থেকে 5 মার্চ পর্যন্ত ডিলারদের কাছে বিক্রি করেছে 50,413 টন তেল, যা প্রতিদিন গড়ে 10,000 টনেরও বেশি। পদ্মা অয়েল ওই 7 দিনে বিক্রি করেছে 41,258 টন তেল, দৈনিক গড়ে 6,876 টন। যমুনা অয়েলও একইভাবে অতিরিক্ত তেল সরবরাহ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সময় ও প্রেক্ষাপট বিবেচনা করলে বিষয়টি আরো উদ্বেগজনক। তখন রেশনিং বা সংকট পুরোপুরি কার্যকর ছিল না। ঠিক সেই সময়ে এই অতিরিক্ত তেল ডিলারদের হাতে চলে গেছে। অর্থাৎ সরকার যখন সংকট মোকাবিলায় রেশনিং চালুর আলোচনা করছিল, ঠিক তখনই কোম্পানিগুলো ডিলারদের হাতে বিপুল পরিমাণ তেল তুলে দেয়। আশঙ্কা করা হচ্ছে, এই তেলের বড় অংশই পরবর্তীতে কালোবাজারিদের হাতে চলে গেছে। পরে যখন সরকার রেশনিং চালু করে এবং সারা দেশে অভিযান শুরু হয়, তখনই অবৈধ মজুদের এই ভয়াবহ চিত্র সামনে আসে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।